আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত আপনারা একটু আমাকে কমেন্টস করবেন যে আমরা জিকে লেকচার 2 আলোচনা করেছিলাম, সেই লেকচার 2 এ আমরা উপমহাদেশে মুসলিম শাসন নিয়ে কথা বলছিলাম। তো সেখানে আমরা সর্বশেষ কোথায় রেখেছিলাম এটা আগে আপনারা একটু জানালে আমার সেইভাবে আলোচনা করতে না, সুবিধা হতো। কাকি ক্লাস শুরু হয়েছে। কেউ একজন একটু বলবেন যে আমাদের গত জিকে আমরা কোথায় রেখেছিলাম, মানে সর্বশেষ কোথায় রাখা হয়েছিল। মনে নাই। বলতে পারবেন যে আমরা সর্বশেষ লাস্ট যে ক্লাসটা জিকে নিয়েছিলাম সেটা আমরা কোথায় রেখেছিলাম? লাবণ্য আনোয়াররা, প্রভা আপু, মাহমুদ হাসান, নিশিতা সুলতানা, সামিয়া শাম্মা, কেউ বলতে পারবেন না যে হচ্ছে লাস্ট আমরা জিকে কোথায় রেখেছিলাম? ভাইয়া লোদি বংশ পর্যন্ত হয়েছিল। আচ্ছা, লোদি বংশ পর্যন্ত হয়েছিল, ইব্রাহিম লোদি পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই তো? যে ইব্রাহিম লোদির মাধ্যমে হচ্ছে দিল্লি সালতানাতের যে পতনটা হয়েছিল, এটাই তো? জি জি ভাইয়া। আচ্ছা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব যেখান থেকে আমাদের চাকরির পরীক্ষায়, মানে চাকরির পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট এই জায়গাটা, সেটা হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে মুঘল সাম্রাজ্য। আজকে আমরা শিখবো হচ্ছে মুঘল সাম্রাজ্য এবং খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করবো আমরা ধারাবাহিকতার সাথে। দেখেন, মুঘল সাম্রাজ্য আমরা যদি প্রথমেই বলি যে এই মুঘল সাম্রাজ্যের উদ্ভবটা কিভাবে হয়েছিল। আমরা জানি যে পানিপথের যে যুদ্ধটা হয়েছিল 1526 সালে, তাই না? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে ইব্রাহিম লোদিকে কি করছিল? পরাজিত করছিল। ইব্রাহিম লোদিকে হচ্ছে পরাজিত করেছিল। ইব্রাহিম লোদিকে পরাজিত করে হচ্ছে এই মুঘল সাম্রাজ্যের কিন্তু সূচনা করে। আচ্ছা, এবার আমাদের এখানে আরেকটা জিনিস চলে আসে যে পানিপথে তাহলে টোটাল কয়টি যুদ্ধ হয়েছিল আমরা সবাই হয়তো জেনে থাকবো। পানিপথে আমাদের মোট যুদ্ধের পরিমাণ ছিল, মানে মোট যুদ্ধ হয়েছিল হচ্ছে 3টি। একটা ছিল হচ্ছে প্রথম যুদ্ধ, যে প্রথম যুদ্ধটা ছিল হচ্ছে 1526 সালে, যেটা ছিল হচ্ছে 1526 সালে। এটা কার কার মধ্যে ছিল? এটা ছিল হচ্ছে ইব্রাহিম লোদি। এটা ছিল ইব্রাহিম লোদি, খেয়াল করতে হবে কিন্তু এটা ছিল কি ইব্রাহিম লোদির মধ্যে, এবং এছাড়া ইব্রাহিম লোদি ছিল, এছাড়া হচ্ছে আরেকজনের মধ্যে ছিল ইব্রাহিম লোদি ভার্সেস আপনার হচ্ছে বাবরের মধ্যে, বাবরের মধ্যে। 2 নম্বর যে যুদ্ধটা ছিল, দ্বিতীয় যুদ্ধ, যেটাকে আমরা বলি 1556 সালে যুদ্ধটা হয়েছিল, যে যুদ্ধেতে ছিল হচ্ছে বৈরাম খা এবং আকবরের, মানে এক কথায় আপনার বৈরাম খার হিমুর মধ্যে। আর এখানে জয়ী হয় হচ্ছে বাবর, তাহলে এখানে ছিল হচ্ছে বৈরাম খা। বলার প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার বলছি। আচ্ছা আচ্ছা, আপনি পেমেন্ট কোন নাম্বারে করছেন বোন? আচ্ছা, আপনি হচ্ছে আমার এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশটটা দেন, হ্যাঁ? আমি একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা বোন, ঠিক আছে। আচ্ছা, হিমু কে ছিল? অনেক সময় প্রশ্ন পড়ে যে এই হিমুটা আসলে কে ছিলেন। এই হিমু ছিল হচ্ছে আকবরের সেনাপতি। হিমু ছিল হচ্ছে আকবরের সেনাপতি ছিল। হিমু হচ্ছে আকবরের সেনাপতি ছিল, এটা আমরা একটু মনে রাখবো। তো এখানে জয়ী হয়েছিল হচ্ছে বৈরাম খা। তাহলে বাবর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ হচ্ছে বৈরাম খা জয়ী হয়েছিল। 3 নম্বরটা যদি আমরা একটু আসার চেষ্টা করি, তৃতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধটা হয়েছিল হচ্ছে 1761 সালে। 1761 সালে এটা হয়েছিল, এটা কার সাথে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে আহমদ শাহ আবদালি, আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। আহমদ শাহ আবদালি, আহমদ শাহ আবদালি এবং মারাঠা ভার্সেস মারাঠা, এদের মধ্যে যুদ্ধটা হয়েছিল। যেই যুদ্ধে জয়ী ছিল হচ্ছে আপনার আহমদ শাহ আবদালি, জয়ী হয়েছিল, আহমদ শাহ আবদালি হচ্ছে জয়ী হয়েছিল। তাহলে এখান থেকে এটা আমরা জেনে ফেললাম। এখন আমাদের এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই, এই যে পানিপথ, পানিপথ যে আমরা বলি, এই পানিপথটা আসলে কোথায় অবস্থিত? মনে রাখবেন, পানিপথ হচ্ছে যে দিল্লি থেকে, পানিপথ হচ্ছে দিল্লি থেকে টোটাল 90 কিলোমিটার দূরে, দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে, দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। যমুনা নদীর তীরে অবস্থিত, যমুনা নদীর নদীর তীরে হচ্ছে অবস্থিত ছিল। তাহলে দেখেন, পানিপথ নিয়ে আমরা জানি যে প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের কিন্তু চাকরির পরীক্ষায় হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে পানিপথের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিলাম। তাহলে পানিপথ নিয়ে আমরা একটু যদি জানি,
দেখেন এখানে পানিপথের প্রথম যুদ্ধটা ছিল হচ্ছে 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এখানে ইব্রাহিম লোদি পরাজিত হয়ে আহ, বাবর হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে জয়ী হয়, এবং তিনি জয়ী হওয়ার মাধ্যমে কি হয়েছিল, জয়ী হওয়ার মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে মুঘল সাম্রাজ্যের সূচনাটা হয়েছিল 1526 সালে। দিল্লি সালতানাতের পতন হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, হয়েছিল বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে। হিমু ছিল হচ্ছে আকবরের সেনাপতি ছিল, এবং এখানে হচ্ছে জয়ী হয়েছিল বৈরাম খাঁ। আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে। এখানে আহমদ শাহ আবদালী হচ্ছে জয়ী হয়েছিল। অনেক সময় প্রশ্ন দেখা যায় যে পানিপথটা আসলে কোথায় অবস্থিত। এটা হচ্ছে দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে হচ্ছে পানিপথটি অবস্থিত। তাহলে পানিপথ থেকে যে প্রশ্নই আসুক না কেন, ঘুরাই ফিরাই এই বিষয়গুলোর মধ্যে। আর পানিপথ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে সবাইকে আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত? দেখেন তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? পানিপথের যুদ্ধ নিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখান থেকে এইটুকুটা বুঝে ফেললাম। এরপরে পানিপথের পরে আমরা চলে যাব। তাহলে পানিপথের যুদ্ধ নিয়ে আবার কিন্তু একটু বিষয় আছে, এটা এখানেই আমরা লিখে দিই যে পানিপথের যুদ্ধের আলোকে কিছু প্রেক্ষাপট ছিল। যেমন আমরা মহাশ্মশানের নাম শুনছি না? এই মহাশ্মশান কি কেউ বলতে পারবেন? মহাশ্মশান কি? মহাশ্মশান কিন্তু ছিল হচ্ছে একটা মহাকাব্য, তাই না, যেটা কাইকোবাদের লেখা। কাইকোবাদের লেখা, এবং এই কাইকোবাদের লেখা যে মহাকাব্য মহাশ্মশান, এই মহাশ্মশান কিন্তু পানিপথের আদলে, মানে পানিপথের প্রেক্ষাপট নিয়ে রচিত ছিল। আপনারা এরপরে নাম শুনেছেন রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর কি একটা নাটকের নাম, তাই না? রক্তাক্ত প্রান্তর হচ্ছে একটা নাটকের নাম, যে নাটকটার রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। যেটা রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। তো এই রক্তাক্ত প্রান্তরটাও কিন্তু রচনা করা হয়েছিল আপনার পানিপথের যুদ্ধ নিয়ে। পানিপথের যুদ্ধ নিয়ে, এটা আমরা একটু জেনে রাখার চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যে এবার বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এক কথায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিব। আচ্ছা, হেডিং দিবেন হচ্ছে মুঘল সাম্রাজ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। মুঘল সাম্রাজ্য নিয়ে, মুঘল সাম্রাজ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। মুঘল সাম্রাজ্য নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখন আমরা জানবো। গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, কি গুরুত্বপূর্ণ তথ্য জানবো? তো এখানে প্রথমেই আপনাকে জানতে হবে যে এই মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1526 সালে। আচ্ছা, জেনে ফেললাম। এরপরে আমরা জানবো যে মুঘল সম্রাটদের একটা জিনিস খেয়াল করেন, এই মুঘল সম্রাটদের আসলে বংশটা কোথায় ছিল। মানে মুঘল সম্রাটদের যারা এসেছিল এরা কোথা থেকে? এরা ছিল হচ্ছে মূলত আপনার মধ্য এশিয়ার। এরা ছিল হচ্ছে মধ্য এশিয়ার, এরা মূলত ছিল হচ্ছে মধ্য এশিয়ার তুর্কি, মধ্য এশিয়ার তুর্কি বা মঙ্গোল থেকে এরা এসেছিল, তুর্কি বা মঙ্গোল। আচ্ছা, বংশের পরে আমরা যেটা জানার চেষ্টা করব যে এখানে মুঘল সাম্রাজ্যের মোট শাসক ছিল, খেয়াল করবেন, মোট শাসক ছিল এখানে 19 জন। কিন্তু যদি বলা হয় যে দক্ষ শাসক কতজন ছিল, দক্ষ শাসক ছিলেন হচ্ছে 6 জন। দক্ষ শাসক ছিলেন হচ্ছে 6 জন। এই মুঘলরা কাদের অবসান ঘটায় একটু আগে আমরা আলোচনা করেছিলাম। এরা অবসান ঘটায় হচ্ছে দিল্লি সালতানাতের, দিল্লি সালতানাতের হচ্ছে অবসান ঘটায়, দিল্লি সালতানাতের অবসান ঘটায়, দিল্লি সালতানাতের অবসান ঘটায় হচ্ছে মুঘলরা। আচ্ছা, এবার আসেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি থাকে। সেটা হলো যে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রশ্নটা হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, ভারত বলছে কিন্তু, হ্যাঁ, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলে সেটা হচ্ছে বাবর ছিল। সেটা ছিল হচ্ছে বাবর, হ্যাঁ। এবং মুঘল সম্রাটের মানে মুঘল বংশের প্রথম সম্রাটও কিন্তু ছিল বাবর। কিন্তু প্রশ্ন থেকে যায় যে ভাইয়া ভারত বললে তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিব, কিন্তু আমাদের বাংলা বললে, যদি বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে আকবর। সেক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে আকবর। হ্যাঁ, ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপর আমাদের লাস্ট যেটা আমরা জানবো যে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল কত খ্রিস্টাব্দে, কত সালে? এটা হয়েছিল হচ্ছে 1558 সালে। 1558 সালে হচ্ছে মুঘল সম্রাটের, সরি 1500 বলছে, 1858, 1858 সালে হচ্ছে মুঘল সম্রাটদের, মানে মুঘল সাম্রাজ্যের পতন হয়ে যায়। প্রিয় ভাই বোন, তাহলে মুঘল সাম্রাজ্য নিয়ে যত ইম্পর্টেন্ট তথ্য ছিল আমরা কিন্তু সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব। এরপরে আমরা এই যে মুঘল সম্রাটদের, আমরা তো আর 19 জন সম্পর্কে জানবো না, বা 19 জন আমাদের পরীক্ষাতেও আসবে না। আমাদের দক্ষ যে 6 জন ছিল, এই দক্ষ 6 জন নিয়ে আমরা জানবো। 1 নম্বর লিখবেন সবাই। 1 নম্বর আমরা যেটা জানার চেষ্টা করব সেটা ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এখন আমরা একটু জানার চেষ্টা করব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিয়ে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, অর্থাৎ বাবরের পুরো নাম ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আচ্ছা, চলেন বাবর নিয়ে আমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে ফেলবো। আচ্ছা, প্রথমে যদি আমরা বলি যে এই যে বাবর, এই বাবর হচ্ছে দেখেন
এর বংশ ছিল, একটা হচ্ছে বাবার দিক থেকে, সে এক জায়গা থেকে আসছে, বাবার দিক থেকে তার বংশধর ছিল হচ্ছে তৈমুর লং। আপনারা নাম শুনে থাকবেন। তৈমুর লং হচ্ছে বাবার দিক থেকে। আর যদি মায়ের দিক থেকে বলে, যদি মায়ের দিক থেকে বলে, তাইলে সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার চেঙ্গিস খান। সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার চেঙ্গিস খান। হ্যাঁ, সেক্ষেত্রে হবে হচ্ছে চেঙ্গিস খান। বাবার দিক থেকে তৈমুর লং এবং মায়ের দিক থেকে হচ্ছে চেঙ্গিস খান। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বাবর, এই বাবর শব্দের অর্থ কি মনে রাখবেন, আমরা জানবো যে বাবর শব্দের অর্থ কিন্তু বাঘ। বাবর শব্দের অর্থ বলা হয় বাঘ। এই বাঘ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এটা হচ্ছে ফার্সি, মানে বাবর শব্দটি হচ্ছে, যদি ফার্সি শব্দটি বলে তাহলে বাঘ হবে। আবার বাবর শব্দের অর্থ কিন্তু আপনার এটা না হয়ে তুর্কি হয়ে থাকে, তুর্কি। তো এই তুর্কি যখন বলি আমরা, তখন তুর্কি সরি, এটা হচ্ছে সিংহ যখন আমরা বলবো, তখন সেটা হচ্ছে তুর্কি ভাষার শব্দ, তুর্কি ভাষা। তাহলে সিংহ হচ্ছে তুর্কি ভাষা থেকে এসেছে, আর বাঘ হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে। এটা আপনারা একটু মনে রাখবেন। এই বাবর আফগানিস্তানের, আপনারা সবাই জানেন যে কাবুল একটা শহর ছিল। সেই কাবুল শহর কিন্তু প্রথম দখল করেছিল সে হচ্ছে 1504 সালে। 1504 সালে, তার মানে 1504 থেকেই কিন্তু দেখেন সে হচ্ছে এই যে জয় করা শুরু করে, আফগানিস্তান থেকে কিন্তু তার শুরুটা হয়েছিল। এবং এই বাবর থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমাদের যদি একটু জানার চেষ্টা করি, আমরা তিনটা ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। তিনটা ইম্পর্টেন্ট তথ্যের মধ্যে প্রথম গোলন্দাজ বাহিনী বা তীরন্দাজ বাহিনী, প্রথম গোলন্দাজ বাহিনী তৈরি করে হচ্ছে এই বাবর। প্রথম গোলন্দাজ বাহিনী তৈরি করে বাবর। শুধু এইটাই না, মনে রাখবেন পানিপথের যে প্রথম যুদ্ধটা হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু প্রথম কামানের ব্যবহার তিনি করেছিলেন। প্রথম কামানের ব্যবহারও কিন্তু তিনি করেছিলেন, ব্যবহার করেছিলেন। শুধু কি এখানেই তিনি ক্ষান্ত ছিলেন? না, তিনি হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, তুল ঘুমা। খেয়াল করেন একটা নাম, তুল ঘুমা। এই যে তুল ঘুমা, তয়রস্যু ল, তুল ঘুমা, সামরিক কৌশল, মানে একটা সামরিক কৌশলের নাম হচ্ছে তুল ঘুমা। এই সামরিক কৌশলটা আপনার অবলম্বন করতেন হচ্ছে এই বাবর, ঠিক আছে, এই বাবর। আচ্ছা, এবং এই সম্রাট বাবরের অবস্থান যদি আমরা বলি, ওর অবস্থানটা কোথায় ছিল ভারতবর্ষে? ওর অবস্থান ছিল হচ্ছে অযোধ্যাতে, মনে রাখবেন অযোধ্যাতে ছিল। অযোধ্যা যেটা ছিল হচ্ছে উত্তরপ্রদেশ ভারতে, যেটা ছিল উত্তরপ্রদেশ ভারতে। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন একটু আমাকে বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। তাহলে বাবর নিয়ে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো ছিল আমরা কিন্তু সেই তথ্যগুলো পড়ে ফেলেছি। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। 6 জনের কথা আমরা বলছিলাম যে 6 জন ব্যক্তি দক্ষ ছিল, তার মধ্যে একটা কিন্তু আমরা পড়ে ফেললাম, সে ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আচ্ছা, এইবার আমরা পরবর্তী যেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, পরবর্তী আমরা যেটা নিয়ে একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। সেটা হচ্ছে নাসির উদ্দিন, সেটা হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন নিয়ে আমরা এখন একটু জানার চেষ্টা করব। নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন নিয়ে একটু জানার চেষ্টা করবো। এটা তার পুরো নাম ছিল, আর ডাক নাম হচ্ছে নাসির উদ্দিন বলা হতো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন প্রথমে আমরা যেটা জানবো যে হুমায়ুন, হুমায়ুন শব্দটার অর্থ কি। হুমায়ুন শব্দের অর্থ মনে রাখবেন, হুমায়ুন শব্দটার অর্থ ছিল হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ ছিল হচ্ছে ভাগ্যবান। আচ্ছা, এবার আসেন, এই হুমায়ুন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন কত সালে? হুমায়ুন সিংহাসনে অধিষ্ঠিত, হুমায়ুন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন, হুমায়ুন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন কত সালে? অধিষ্ঠিত হয়েছিলেন হচ্ছে 1530 সালে, মনে রাখবেন 1530 সালে হচ্ছে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। এবং তিনি সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার প্রায় 8 বছর পর গৌড়, গৌড় দখল করেন কত সালে? গৌড় দখল করেন, গৌড় দখল করেন হচ্ছে 1538। আমরা কিন্তু সাল সব পড়বো না, কিন্তু যেগুলো আমরা পড়বো সেটা কিন্তু আমাদের লাগবে। যেমন হচ্ছে এই যে 1530 সালে উনি মাত্র 23 বছর বয়সে কিন্তু সিংহাসনে অধিষ্ঠিত হন, 23 বছর বয়সে, এই জায়গাটা একটু মনে রাখবেন। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে, সেটা হচ্ছে হুমায়ুন এই যে গৌড়, হ্যাঁ, এই গৌড় তথা বাংলা, গৌড় তথা বাংলার একটা নাম দিয়েছিলেন। কেউ বলতে পারবেন যে হুমায়ুন গৌড়ের মানে বাংলার নামটা কি দিয়েছিলেন? সৌন্দর্য দেখে বাংলা একটা, জান্নাতাবাদ। ভেরি গুড, জান্নাতাবাদ। অর্থাৎ এই জান্নাতাবাদ নামটা, যে বাংলার নাম জান্নাতাবাদ দেন কে? বাংলার নাম জান্নাতাবাদটা দিয়েছিলেন হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এটা আপনারা একটু পড়ে ফেলবেন। তাহলে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন থেকে আমরা এইটুকু তথ্য পড়লে আমাদের এটা হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন সব থেকে গুরুত্বপূর্ণ একজন বিষয়, সেটা হচ্ছে আকবর নিয়ে আমরা এখন একটু জানবো। আকবর,
আচ্ছা, আকবরের যদি ডাকনাম বলি সেটাকে বলা হতো জালালউদ্দিন, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। হ্যাঁ, তো দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন উনি কত সালে? দিল্লির সিংহাসনে উনি আরোহণ করেন 1556 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন, এবং যেটা ছিল মাত্র 13 বছর বয়সে। মাত্র 13 বছর বয়সে হচ্ছে উনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন, চিন্তা করতে পারেন। আচ্ছা, এই আকবরের কিন্তু কিছু উপাধি ছিল। আকবরের উপাধিগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। যেমন আকবরকে বলা হতো হচ্ছে মুঘল ই আজম বলা হতো। আকবরকে বলা হতো হচ্ছে মুঘল ই আজম। আকবরকে বলা হতো মুঘল ই আজম বলা হতো। তারপরে হচ্ছে আপনার আকবর দি গ্রেট বলা হতো। আকবর দি গ্রেট, আকবর দি গ্রেট বলা হতো। এরপরে হচ্ছে আপনার ওনাকে কিন্তু আদ-দ্বীনও বলা হতো, আদ-দ্বীন ও বলা হতো। এই উপাধিগুলো মূলত ভাবে তার ছিল। এই আকবর হচ্ছে এক কথায় বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে সম্রাট আকবর। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা এটা জেনে ফেলবো। আচ্ছা, এরপরে কি জানবো আমরা? এবং দেখেন এই সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট ছিলেন কিন্তু ইনি। সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট ছিল হচ্ছে সম্রাট আকবর। আচ্ছা, এবং সমগ্র ভারত জয়কারী, প্রথম সমগ্র ভারত জয় করেছিলেন। সমগ্র ভারত জয়কারী মুঘল সম্রাট বলা হয় হচ্ছে সম্রাট আকবরকে। মানে কতটা গুরুত্বপূর্ণ, এবার চিন্তা করেন। এবং এই যদি বলা হয় যে ভারতীয় উপমহাদেশে সর্বশ্রেষ্ঠ শাসককে, ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শাসকও ছিলেন কিন্তু আকবর। এইবার আমরা যেটা জানবো, এই আকবর কি কি করেছিল, মানে আকবরের অবদানগুলো আমরা একটু জানার চেষ্টা করবো, আকবরের কি কি অবদান ছিল। তো অবদানের মধ্যে আপনারা যদি প্রথমে দেখেন যে আমরা জানি যে টোটাল সাম্রাজ্য, তৎকালীন সময়ে সাম্রাজ্যকে উনি 15টি সুবা, সুবা মানে প্রদেশ, মানে এই রাজ্য পরিচালনার সুবিধার্থে বিভিন্ন অঞ্চল ভেদে ভাগ করেছিলেন। তাহলে সাম্রাজ্যকে 15টি সুবাতে ভাগ করেছিলেন। আচ্ছা, এরপরে আর অবদান কি আছে? সে বাংলা সাল গণনা শুরু করে। বাংলা সাল গণনা শুরু করে, এক কথায় বাংলা নববর্ষ প্রচলন করে। বাংলা সন গণনা শুরু, বাংলা সন গণনা শুরু বা পহেলা বৈশাখের পহেলা নববর্ষ বা বাংলা নববর্ষ, একবার লিখবো বাংলা নববর্ষ প্রচলন করেন। বাংলা নববর্ষ প্রচলন করেন হচ্ছে সম্রাট আকবর। এরপরে উনি আর কি করছে? উনি হচ্ছে আমলাতন্ত্রের প্রচলন করেন। আমলাতন্ত্র মানে এই যে দেখেন না এখন সরকারি যে আমলা বলা হয়, তো এই আমলাতন্ত্রের প্রচলন কার মাধ্যমে হয়েছিল? আমলাতন্ত্রের প্রচলন হয়েছিল হচ্ছে সম্রাট আকবরের মাধ্যমে। এরপরে আমরা যেটা এখান থেকে জানবো, উনি হচ্ছে কিন্তু তীর্থকর এবং জিজিয়া কর নামে দুইটা কর ছিল। তীর্থকর, তীর্থকর আর হচ্ছে জিজিয়া কর, তীর্থকর আর জিজিয়া কর রহিতকরণ তিনি করেছিলেন। জিজিয়া কর রহিত করেছিলেন, রহিত করেছিলেন। একটা ছিল 1563 সালে, একটা ছিল 1564 সালে। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে যে এই আকবরের সময়ে, আকবরের সময়ে কিন্তু 12 ভূঁইয়াদের আমরা নাম শুনেছি। আকবরের সময়ে হলো, আকবরের সময় হচ্ছে 12 ভূঁইয়াদের উত্থান ঘটে। 12 ভূঁইয়াদের, না ভুলে দে ঠান্ডা লাগতেছে। মিউট করে রাখেন প্লিজ, পূজা রানী মিউট করে রাখবেন। ক্লাসের মধ্যে আমরা মিউটটা খুলবো না, হ্যাঁ, যখন প্রশ্ন করবো শুধুমাত্র তখন। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা জেনে ফেলবো। এরপরে দেখেন সে নিজ একটা ধর্ম নামে একটা করছিল, যেটার নাম ছিল হচ্ছে দিন ই ইলাহি। দিন ই ইলাহি নামে ধর্ম কিন্তু তার একটা প্রচলন তিনি করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা জেনে রাখবো যে এই আকবরের সভাসদ নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে। আকবরের সভাসদটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে দেখেন আবুল ফজল। আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল, আবুল ফজল ছিলেন হচ্ছে আকবরের, আবুল ফজল ছিলেন হচ্ছে সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, এরপরে কি তানসেন, মনে রাখবেন এই তানসেনকে কিন্তু বুলবুলে হিন্দ বলা হয়। তানসেনকে হচ্ছে বুলবুলে হিন্দ বলা হতো। তানসেনকে হচ্ছে বুলবুলে হিন্দ বলা হতো। আচ্ছা, এরপরে, এরপরে এনার নাম কিন্তু আবার ছিল হচ্ছে রামতনু পান্ডে নামেও ছিল। আচ্ছা, এখানে আমাদের আরেকটা লাগে, সেটা হচ্ছে বীরবল। বীরবল ছিল হলো যে এই যে সম্রাট আকবরের সময় কৌতুককার, কৌতুককার ছিল। আর পরিশেষে আরেকটা জিনিস আমরা একটু জানবো, সেটা হচ্ছে দেখেন টোডরমল। এই টোডরমল কে ছিল? মনে রাখবেন টোডরমল ছিল হচ্ছে এক কথায় রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী। আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রীর নাম ছিল হচ্ছে টোডরমল। আচ্ছা, এবং এই যে একটা জিনিস দেখেন, ফার্সি ভাষায় বাইবেল, বাইবেল অনুবাদ কিন্তু করেছিলেন আবুল ফজল। বাইবেল অনুবাদ, বাইবেল অনুবাদ করেন হলো, বাইবেল অনুবাদ করেছিলেন ফার্সি ভাষায়। সেটা ছিল হচ্ছে এই সম্রাট আকবরের প্রধানমন্ত্রী। সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ছিল যে ছিল হচ্ছে আপনার কে বলেন তো? যে ছিল হচ্ছে আপনার এটা আর কি,
দেখেন তাহলে সম্রাট আকবর নিয়ে যা যা কাহিনী ছিল সব কাহিনীগুলো আমরা লিখেছি। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত লিখতে মানে এই পর্যন্ত বুঝতে কি আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা, বা এই পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা সম্রাট আকবর সম্পর্কে? তাহলে আমরা তিনজন সম্রাট সম্পর্কে কিন্তু জেনেছি, বাবর, হুমায়ুন এবং সম্রাট আকবর। এই তিন ব্যক্তি সম্পর্কে কিন্তু আমাদের জানা শেষ হয়েছে। ওকে, আমি পড়াই দিচ্ছি, এরপরে নিজেরা বাসায় পড়বেন, দেখবেন এমনি সহজ হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু সম্ভব গুছাই দিব। আর অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই করার চেষ্টা করবেন। আপনাদের উপস্থিতিটা খুবই কম। আসলে এটা উচিত হওয়া মানে এটা ঠিক না। কারণ হচ্ছে আপনি একটা জায়গাতে ভর্তি হয়ে ক্লাস করবেন না, এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, আচ্ছা এবার আসেন সম্রাট জাহাঙ্গীর। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই বলবেন যে ভাই আমরা ক্লাস বুঝতেছি না, তাহলে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করা হবে। কিন্তু আপনি ক্লাস করবেন না, এটা খুব খারাপ। ঠিক আছে, এখন আসেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর নিয়ে আমাদের প্রথম যেটা জানতে হবে ভাই, সেটা হচ্ছে দেখেন, এই প্রথম সম্রাট এমন একজন প্রথম সম্রাট যে প্রথম সম্রাট হয়ে টোটাল সমগ্র বাংলা জয় করেছিলেন। তাহলে সমগ্র ভারত জয় করেছিলেন কিন্তু আকবর, কিন্তু প্রথম সম্রাট হিসাবে সমগ্র বাংলা জয় করেছিলেন হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। এবং ওই যে আকবরের সময় আপনার হচ্ছে যে 12 ভূঁইয়াদের উত্থান হয়েছিল, সেই 12 ভূঁইয়াদের পতন ঘটায়, 12 ভূঁইয়াদের পতন ঘটিয়েছিলেন, 12 ভূঁইয়াদের পতন ঘটান হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। আচ্ছা, এরপরে আমরা যেটা জানার চেষ্টা করবো, দেখেন, নিজের নাম খোদাই করা মুদ্রা প্রচলন করেন। নিজের নাম খোদাই করা, নিজের নাম খোদাই করা মুদ্রা, নিজের নাম খোদাই করা মুদ্রার প্রচলন করেছিলেন হচ্ছে এই সম্রাট জাহাঙ্গীর। আচ্ছা, এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো, মনে রাখবেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সময়ে কিন্তু বাংলায় এসেছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে তার সময়ে বাংলায় এসেছিলেন। এবং আর কি হয়েছিল, ঢাকা প্রথমবারের মতো রাজধানী হয়েছিল বাংলা 1610 সালে, ইসলাম খান এটা করেছিলেন। কিন্তু সেই সময়কার সম্রাট ছিল হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। ঢাকা বাংলাদেশের রাজধানী হয় প্রথমবারের মতো, ঢাকা বাংলাদেশের বলবো না আমরা, কারণ বাংলাদেশ নাম ধারণ করে তো 1971 সালে। ঢাকা বাংলার বলবেন, ঢাকা বাংলার রাজধানী হয় প্রথম, সেটা ছিল হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আমলে। তাহলে এখানে এইটুকু পড়লেই হবে। এরপরে আমরা যেটা জানবো, সম্রাট শাহজাহান। আচ্ছা, এই শাহজাহান অনেক কিছু করছে, আপনারা সবাই জানেন, তাজমহল নির্মাণ করছে মমতাজের জন্য। তারপরে হচ্ছে আপনার এক কথায় এই সম্রাট শাহজাহানের আমলকে কিন্তু বলা হয় দ্য গোল্ডেন এজ অফ মুঘল। দ্য গোল্ডেন এজ অফ মুঘল বলা হয় হচ্ছে সম্রাট শাহজাহানের শাসন আমলকে। লাস্ট আমাদের যে সম্রাট রয়েছে সম্রাট আওরঙ্গজেব। এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে। আচ্ছা, সম্রাট আওরঙ্গজেব মনে রাখবেন এটা হচ্ছে একদম সর্বশেষ একজন শাসক ছিল মুঘল বংশের। সর্বশেষ এক কথায় শুধু সর্বশেষ ছিল না, সর্বশেষ সফল সম্রাট ছিলেন। এবং তার উপাধি বলা হতো হচ্ছে আপনার জিন্দা পীর বলা হতো। তার উপাধি ছিল হচ্ছে জিন্দা পীর, এবং আমিরুল মুমিনিনও কিন্তু বলা হতো। আচ্ছা, এরপরে আমরা একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি চালু করেছিলেন আওরঙ্গজেব। ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি চালু করেন হচ্ছে সম্রাট আওরঙ্গজেব। আচ্ছা, এরপরে আমরা একটু জানার চেষ্টা করব যে 40 প্রকার, এক দুইটা না, 40 প্রকার কর, বিভিন্ন কর তখনকার সময় হচ্ছে আরোপ করা থাকতো। তো 40 প্রকার কর হচ্ছে তিনি রহিত করেছিলেন, মানে বন্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। এবং দেখেন, আমরা এই যে তাজিয়া মিছিল দেখি, ওই যে ইমাম হোসেন, ইমাম হাসানের নাম আপনারা সবাই শুনেছেন। তো শিয়ারা সবসময় তাজিয়া মিছিল করে, এই তাজিয়া মিছিল কিন্তু তার সময়ে তাজিয়া মিছিল হচ্ছে তিনি নিষিদ্ধ করেছিলেন। তাজিয়া মিছিল হচ্ছে তিনি নিষিদ্ধ করেছিলেন। প্রিয় ভাই বোন, তাহলে 6 জন সম্রাট সম্পর্কে আমরা A to Z জানার চেষ্টা করেছি। সুতরাং এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু বলবেন যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার ভাবে সবাই নিতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। জি ভাইয়া, বুঝতে আচ্ছা, সবাই ক্লিয়ার না? আচ্ছা, আমি আশা করব যে সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনাদের এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা। তাহলে এতক্ষণ ধরে আমরা যে মুসলিম শাসনটা পড়লাম, এটা কোন জায়গাটা ছিল? এটা ছিল উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা। কিন্তু এখন আমরা পড়বো আমাদের বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা। তাহলে আপনারা একটু বলেন তো, আপনাদের একটু প্রশ্ন করি, উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেউ বলতে পারবেন?
ভাইয়া সম্রাট আকবর। সম্রাট আকবর ছিল? আমি প্রশ্ন করলাম ভারতীয় উপমহাদেশে। ও ভারতীয় সরি ভাইয়া। উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? মোহাম্মদ ঘুরি ছিল না? প্রশ্ন বুঝতে হবে, উল্টাপাল্টা অ্যান্সার দিলে কিন্তু হবে না। আর জবের পড়াশোনার ক্ষেত্রে আপনাকে চোখ কান মুখ খোলা রেখে পড়াশোনা করতে হবে। পার্থক্য, এটা অনেক পার্থক্য, একটা বর্ণ একটা র এর জন্য পার্থক্য হয়ে যায়। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেছিল কে, কেউ বলতে পারবেন? সূচনা কে কে করেছিল? মোহাম্মদ বিন কাসিম। ওই যে সেই হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র, তাই না বলা হয়। তাহলে যদি আমরা ওইটা, সূচনা করেছিলেন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। আর ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার মোহাম্মদ ঘুরিকে আমরা বলে থাকি। বুঝতে পারছেন? তা এগুলো পড়তে হবে, এগুলো না পড়লে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এগুলো না পড়লে ভালো করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। এটা দেখেন ভাই, ওই যে আব্দুর রাজ্জাক কলেজ মোড় আছে না? আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বলছিলাম, দেখেন যে বাংলায় মুসলিম শাসন শুরু হয়েছিল। দেখেন বাংলায়, বাংলায় মুসলিম শাসন শুরু হয়, বাংলায় মুসলিম শাসন শুরু হয় হচ্ছে 1204 সালে। 1204 সালে। এবং আপনারা এনার নাম সবাই শুনেছেন, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ওই যে সেই লক্ষণ সেনকে পরাজিত করে, তাই না? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হচ্ছে আপনার লক্ষণ সেনকে পরাজিত করে, লক্ষণ সেনকে পরাজিত করে 1204 সালে, সালটা ছিল কত? 1204 সালে। এক কথায় লক্ষণ সেনকে পরাজিত করে উনি হচ্ছে আপনার বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একজন ছিল হচ্ছে তুর্কি বীর ছিল। সে একজন তুর্কি বীর ছিল, এটা একটু মনে রাখবেন। তুর্কি বীর ছিল, এবং তিনি বিহার জয় করেছিলেন, তিনি বিহার জয় করেছিলেন হচ্ছে 1203 সালে। আর বাংলা জয় করেছিলেন হচ্ছে 1204 সালে। এই সাল দুটো একটু জাস্ট পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসব যে বাংলায় তুর্কি শাসনের, যে দেখেন তুর্কি শাসনের ইতিহাস যদি আমরা একটু জানার চেষ্টা করি, বাংলায় তুর্কি শাসনের ইতিহাস, মুসলিম শাসন তো ছিল, কিন্তু বাংলায় তো তুর্কি শাসনটাও ছিল, কিন্তু তুর্কি শাসনের ইতিহাস। তো তুর্কি শাসনের ইতিহাস থেকে আসলে আমরা এখান থেকে সময়কালটা জাস্ট একটু পড়বো, যে এখানে সময়কাল, তুর্কি শাসনের সময়কাল ছিল হচ্ছে 1204 সাল থেকে শুরু করে আপনার 1338 সাল পর্যন্ত ছিল। হ্যাঁ, 1204 থেকে 1338 সাল পর্যন্ত ছিল। এবং এই যে এই সময় এইটুকু শেষ, এখান থেকে এটা পড়বেন। আর খলজি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিল হচ্ছে গিয়াসুদ্দিন, গিয়াসুদ্দিন ইওয়াস খলজি। জাস্ট একটু পড়বেন, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে আমরা এবার একটু জানার চেষ্টা করব, দেখেন শামসুদ্দিন ফিরোজ শাহ নিয়ে একটু কথা বলবো। শামসুদ্দিন ফিরোজ শাহ, এখন আমরা একটু জানবো শামসুদ্দিন ফিরোজ শাহ সম্পর্কে। শামসুদ্দিন ফিরোজ শাহ। আচ্ছা, শামসুদ্দিন ফিরোজ শাহ সম্পর্কে কি জানবো? তিনটা তথ্য জানবো মাত্র। একটা হচ্ছে, এই যে যখন শামসুদ্দিন ফিরোজ শাহ ক্ষমতায় ছিলেন, তার ক্ষমতায় থাকাকালীন আপনারা হজরত শাহজালালের নাম শুনেছেন, সিলেটের হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই। হজরত শাহজালাল, এই হজরত শাহজালাল কিন্তু বাংলায় এসেছিলেন। শাহজালাল হচ্ছে বাংলায় এসেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হচ্ছে বাংলায় এসেছিলেন কার শাসনামলে? এটা ছিল হচ্ছে শামসুদ্দিন ফিরোজ শাহের সময়। এই জায়গাটা আপনি একটু মনে রাখবেন। এবং আপনারা সবাই জেনে থাকবেন, এই সিলেটকে কিন্তু 360 আউলিয়ার দেশ বলা হয়। 360 আউলিয়ার দেশ বলা হয়। আর আমি যদি বলতাম যে 12 আউলিয়ার দেশ কোনটা? 360 আউলিয়া বললে সিলেট হবে, কিন্তু 12 আউলিয়া বললে তখন হবে কোনটা বলেন তো? অবশ্যই সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার কোনটা, তো বলতে পারবেন? চট্টগ্রাম। চট্টগ্রামকে, ভেরি গুড। আচ্ছা, এখান থেকে আর একটা তথ্য আমরা জানবো, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাসা ছিল কোথায়? ওনার জন্মগ্রহণ উনি করেছিলেন হচ্ছে তুরস্কে। উনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে তুরস্কে। প্রিয় ভাই বোন, তাহলে দেখেন আমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি, অলরেডি আমরা কিন্তু দিয়ে ফেলেছি। আপনাদের এখান থেকে দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট দুইটা একটু লিখে নেবেন।
কারণ জিকে একটা কথা মনে রাখবেন, জিকে কিন্তু সব কিন্তু ক্লাসে দেওয়া সম্ভব নয়। কিছু জিনিস আপনারা অ্যাসাইনমেন্ট করতে হবে, কিছু জিনিস আমি ধরাই দিব, ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আলোচনা করব, বাদ বাকি নিজেদের মতো করে কিন্তু পড়তে হবে। কারণ জিকে আপনার সবকিছু বোঝানোর না, এটা আপনাকে পড়ে পড়ে মুখস্থ টাইপ করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তো এখানে আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট অবশ্যই সুন্দর করে করার চেষ্টা করবেন। অ্যাসাইনমেন্ট 1 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি আমলের ইতিহাসটা আপনারা এটা নোট করবেন। স্বাধীন সুলতানি স্বাধীন সুলতানি আমলের স্বাধীন সুলতানি আমলের আপনার হচ্ছে ইতিহাস। এটা আপনি যে কোনো বই থেকে নোট করে ফেলতে পারেন, গুগল থেকে নোট করে ফেলতে পারেন। এক কথায় আমি একটু নাম বলে দিচ্ছি, ওই যে ফখরুদ্দিন মোবারক শাহ। হ্যাঁ, ফখরুদ্দিন মোবারক শাহ কি করে এখানে, তারপর হচ্ছে আপনার শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করে, নুসরাত শাহ কি করে, আলাউদ্দিন হোসেন শাহ কি করেছিল। হ্যাঁ, এই বিষয়গুলা জাস্ট এখানে লিখবেন। আচ্ছা, এইগুলা একটু জানার চেষ্টা করবেন। বাংলায় মুঘল শাসনের আগ পর্যন্ত এক কথায় আপনারা পড়বেন। বাংলায় মুঘল শাসনের আগ পর্যন্ত আপনাদের পড়া থাকবে। এরপরে বাংলায় মুঘল শাসন নিয়ে আমরা আর একটু কথা বলবো, এটা আমি পরের ক্লাসে মানে আগামী ক্লাসে ওটা আলোচনা হবে। তাহলে সবাই কি ক্লাস আমরা বুঝতে পেরেছি? আজকে আমাদের আলোচনা যতটুকু ছিল গোছায় পড়বেন। একটা কথাই বলবো যে লেগে থাকলে, যদি মানে শেষ পর্যন্ত সুন্দর করে লেগে থাকতে পারেন ভাই, অনেক ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু আপনি যদি লেগে থাকার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে এটা ছেড়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, আপনি শুধু একটা কোর্সে ভর্তি হয়ে আপনার দায়িত্ব শেষ হয়ে গেল এমন না কিন্তু। আপনি একটা কোর্সে ভর্তি হওয়ার পরে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যে কোর্সটাতে ভর্তি হয়েছি আমি পরিপূর্ণভাবে নেওয়ার চেষ্টা করব। তো একটা টার্গেট করবেন। এই যে শূন্য থেকে জব খুঁজতে বারবার ব্যাচে ভর্তি হওয়া লাগে না ভাই। একটা ব্যাচ পরিপূর্ণভাবে সুন্দর করে যদি করতে পারেন, তাহলে অন্য কোনো ব্যাচ কিন্তু আর দরকার হয় না। তাহলে দেখেন আমাদের কিন্তু অলরেডি ইংলিশ লেকচার আমরা 4টা মতো শেষ হয়ে গেছে কিন্তু। বাংলা লেকচার আপনার যদি খেয়াল করেন আমাদের কিন্তু 4টা লেকচার শেষ হয়ে গেছে। ম্যাথ লেকচার আমাদের কিন্তু শেষ হয়েছে 3টি। আচ্ছা, জিকে কিন্তু আমাদের অলরেডি 3টি লেকচার শেষ হলো। এইভাবে দেখতে দেখতে কিন্তু লেকচার গুলা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার পড়া দেখবেন যে আপনার থেকে যাবে। এরকম সিচুয়েশন যেন প্রিয় ভাই বোন না হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটাই ছিল আজকের কথাবার্তা। আবার আগামী শুক্রবারে আমাদের ক্লাস আছে, শুক্রবারে ম্যাথ ক্লাস হবে, অবশ্যই ম্যাথে সবাই থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।